আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস সেলার্স ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা বিখ্যাত শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন এর দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এই স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনায় আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই দ্বিতীয় পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি, সিম্বলস, কোশ্চেন অ্যানালাইসিস সহ বাকি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফার্স্ট পার্টি দেখোনি অবশ্যই আগে ফার্স্ট পার্টি দেখে তারপরে সেকেন্ড পার্টি দেখলে আশা করি এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ফার্স্ট পার্টির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। ক্যাট ইন দ্য রেইন স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনায় এটির ব্যাকগ্রাউন্ডে আমরা জেনেছিলাম যে একটি কাপল, তারা দুজন আমেরিকা থেকে ইতালির একটি হোটেলে হানিমুন করতে এসেছিলেন এবং সেই হানিমুনের ঘটনাগুলোই আর্নেস্ট হেমিংওয়ে এই স্টোরিতে তুলে ধরার চেষ্টা করেছেন। আর হ্যাঁ, ওই কাপল আর কেউ না, ওই কাপল হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে নিজে এবং তার ফার্স্ট ওয়াইফ হ্যাডলি রিচার্ডসন। স্টোরিটিতে তাদের নাম বলা নেই, রূপক অর্থে বলা হয়েছে একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফ। যাই হোক, তারা দুজন আমেরিকান, তারা ইতালির একটি হোটেলে উঠেছিলেন। তারা যে হোটেলে উঠেছিলেন সে হোটেলটি খুবই মনোমুগ্ধকর পরিবেশের ছিল। দেখা যাচ্ছে যে ওই হোটেলটি হচ্ছে সাগরের পাশে, অর্থাৎ সি বিচের পাশেই রয়েছে এবং তাদের হোটেলের পাশে রয়েছে একটি পাবলিক গার্ডেন, যেখানে মানুষরা সময় কাটানোর জন্য আসেন, ঘোরাফেরা করতে আসেন। এবং তাদের হোটেলের পাশে আরেকটি ওয়ার মনুমেন্ট রয়েছে, যুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। আর আরেকটা কথা, আমরা জানি যে এই স্টোরিটির ঘটনাগুলো মূলত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরেই, অর্থাৎ কিছুদিন পূর্বে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। যার কারণে দেখা যাচ্ছে তারা যে হোস্টেলে উঠেছে সে হোটেলটির পাশে একটি ওয়ার মনুমেন্ট বা যুদ্ধের স্মৃতিস্তম্ভও রয়েছে। বিশ্বের দূর দূরান্ত থেকে অনেক মানুষ এবং বিশেষ করে স্থানীয় যে ইতালিয়ানসরা ছিল তারা বেশিরভাগ এই হোটেলে আসতেন শুধুমাত্র এই ওয়ার মনুমেন্টটা দেখার জন্যে। যাই হোক, এই স্টোরিটিতে যেই দিনের বর্ণনা দেওয়া হয়েছিল সেই দিনটি ছিল মূলত রেইনি ডে, বৃষ্টিস্নাত দিন। ওই কাপলস, হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা তাদের হোটেলে অবস্থান করছেন। দেখা যাচ্ছে হাজব্যান্ড যিনি, তিনি বসে বসে একটি বই পড়ছেন এবং সে বইটি এমনভাবে রাখছে যে তার মুখটা দেখা যাচ্ছে না, এভাবে সে চোখের সামনে রেখে বইটি পড়তেছিল। আর ওয়াইফ যিনি ছিলেন তিনি তাদের ওই ফ্ল্যাটের জানালা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছেন, অর্থাৎ বৃষ্টি দেখতেছেন। হঠাৎ করে তিনি দেখতে পান যে একটি বিড়াল বৃষ্টি থেকে বাঁচার জন্যে বাইরে উঠানে একটি টেবিল রয়েছে, টেবিলের নিচে কোনোভাবে বসে আছে। তখন ওই তার ইচ্ছা হলো এই বিড়ালটিকে তিনি নিয়ে আসবেন এবং ড্রাই করবেন, একটু মুছে নেবেন। তখন তিনি তার হাজব্যান্ডকে বলেন যে আমি বাইরে যেতে চাই এবং যে বিড়ালটি টেবিলের নিচে বসে আছে বৃষ্টিতে ভিজতেছে তাকে নিয়ে এসে কিছুটা ড্রাই করতে চাই। তখন তার হাজব্যান্ড তাকে বলে যে না, এই বৃষ্টির মধ্যে তোমার বাইরে যাওয়ার দরকার নেই। তাও তার হাজব্যান্ড যখন এটি বলেছে তখন তার দিকে তাকায়নি, বইয়ের দিকে তাকিয়েই বাস বলে ফেললো যে তুমি যেও না বৃষ্টির মধ্যে। তখন সে ওয়াইফ তার হাজব্যান্ডের কথা উপেক্ষা করে ওই বিড়ালটি নিয়ে আসার জন্যে বেরিয়ে পড়েন। যখন তিনি সিঁড়ি দিয়ে নিচে নামেন, অর্থাৎ তিনি যখন হোটেলের নিচের কক্ষে যান, যেখানে মূলত হোটেলের অভ্যর্থনা কক্ষ রয়েছে, সেখানে যাওয়ার পর ওই হোটেলের যিনি অপারেটর রয়েছেন তিনি এই ওয়াইফের সাথে খুব ভালো আচরণ করেন, খুব সিরিয়াসনেস দেখান, খুব উইলিংনেস দেখান। অর্থাৎ তিনি মনে করেন যে আমার এখানে যারা আসেন গেস্ট, তারা যেটা চাইবে, তারা যেটা আশা করবে, কোনো কিছু চাইবে, সেটাকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। তখন তিনি খুব সিরিয়াসলি ভাবতে থাকেন যে হ্যাঁ, ওনাকে আমাদের হেল্প করতে হবে। খুব সুন্দর আচরণ করেন। আর ওই হোটেল অপারেটরের সুন্দর আচরণ এই ওয়াইফের খুব ভালো লাগে। তার কাছে মনে হয়েছে যে এই মানুষটি খুবই স্মার্ট এবং মনোমুগ্ধকর। আর এটির একটি রূপক অর্থ রয়েছে। সেটার কারণ আমরা জানি যে ওই ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে তেমন ভালো সম্পর্ক নেই, একজনের সাথে একজনের খুব মনোমালিন্য চলছিল। ঠিক সেই সময় যখন আরেকজন পুরুষ ওই হোটেল অপারেটর এসে ভালো আচরণ করেন তখন তিনি একটু মুগ্ধ হন। তিনি মনে মনে ভাবেন যে তার হাজব্যান্ড আসলে এতটা কোমল হৃদয়ের নয়, মানুষকে এতটা কেয়ার করে না। যাই হোক, এটা ভাবতে ভাবতে তিনি তখন ওই বিড়ালটি নেওয়ার জন্য হোটেল থেকে বাইরে যান। তখন দেখা যাচ্ছে যে ওই হোটেলের যে অপারেটর রয়েছে তিনি, ওই হোটেলে আরেকটি দাসী রয়েছে, মেইড, তাকে একটি ছাতা নিয়ে দেয় যে যাও ওনাকে হেল্প করো। তখন ওই দাসী, অর্থাৎ চাকরি করা একটি মেয়ে, সে একটি ছাতা নিয়ে এসে ওই ওয়াইফকে হেল্প করে। তারা দুজন তখন ওই বিড়ালটি আনার জন্যে বাইরে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা সেখানে গিয়ে দেখে যে বিড়ালটি সেখানে নেই, অর্থাৎ বিড়ালটি অলরেডি সেখান থেকে অন্য কোথাও চলে গেছে।
তখন ওই ওয়াইফ কিছুটা মর্মাহত হয়ে কিছুটা কষ্ট পেয়ে সেখান থেকে আবার তার ফ্ল্যাটে ফিরে আসে। ফিরে এসে তিনি দেখতে পান যে তার হাজব্যান্ড এখনও সেই আগের মতো হেলান দিয়ে পড়ে বসে বসে বই পড়তেছে এবং তার চেহারাটাও দেখা যাচ্ছে না, এবং তার ওয়াইফ যে ঘরের ভেতরে ঢুকেছে সে একটু খেয়ালও করেনি, একটু মাথাও নাড়ায়নি এমন। যাই হোক, তখন ওই ওয়াইফ গ্লাসের সামনে যায়, আয়নার সামনে যায়, সেখানে গিয়ে নিজেকে দেখে এবং সে দেখে যে তার মাথার চুলগুলো এতটা বড় নয়, খুব ছোট ছোট চুল, বিশেষ করে পুরুষ মানুষদের মতো। তখন সে বলে যে আমি আমার মাথার চুলগুলো বড় রাখতে চাই, অর্থাৎ আর কাটতে চাই না, একটু বড় করতে চাই। এটা বলে সে তার হাজব্যান্ডকে বলে আমি কি আমার মাথার চুলগুলোকে বড় করব? তখন তার হাজব্যান্ড সেদিকে কর্ণপাত না করে, সেদিকে না তাকিয়ে আগের মতো বসে বই দিয়ে মুখ ঢেকে পড়ার মাঝে বলতেছে যে না, তোমার চুল বড় করতে হবে না, এখন যেমন আছে তোমাকে তেমনই ভালো লাগছে, অর্থাৎ এতটা কেয়ারও করেনি। এরপর তিনি তার হাজব্যান্ডের কথাকেও উপেক্ষা করে তিনি ডিসাইড করেন যে না, তিনি তার চুলগুলোকে অনেক বড় করবেন, তার চুলগুলো যেন তার নিক পর্যন্ত চলে আসে, অর্থাৎ তার কোমরের নিচে পর্যন্ত চলে আসে, তিনি এমনটাই করতে চান। এবং তিনি বর্তমানে একটি ক্যাট বা বিড়াল চাচ্ছেন যাকে তিনি পুষবেন। এগুলো বলে সে যখন তর্ক করতে থাকে তখন তার হাজব্যান্ড তার দিকে কিছুটা গরম হয়ে রাগ হয়ে বলতেছে শাট আপ, তুমি বন্ধ করো, এখন তোমার উচিত একটি বই নিয়ে পড়তে বসা, এসব গিরগির না করে এত বেশি কথা না বলে একটি বই নাও, নিয়ে পড়ো। যখন তাদের এই কথোপকথন চলছিল ঠিক তখন তাদের দরজার মধ্যে কেউ একজন এসে নক করেছে, টোকা মেরেছে। তখন সেই ওয়াইফ দরজা খুলে দেখতে পায় যে ওই হোটেলের যেই মেইড বা দাসী রয়েছে সে এসেছে এবং তার হাতে খুব সুন্দর একটি বিড়াল। তখন ওই মেইড বলল যে আমাদের হোটেলের যেই অপারেটর রয়েছে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমাকে বলেছেন যেন একটি বিড়াল এনে আপনাকে দেই যাতে আপনার মন ভালো হয়, যার কারণে আমি এই বিড়ালটি নিয়ে এসেছি আপনার জন্যে। তখন সেই ওয়াইফ ওই বিড়ালটি নেয় এবং কিছুটা খুশি হয়, আর এর মাধ্যমে এই স্টোরিটির প্লট শেষ হয়। যাই হোক, এবার যদি একটু সংক্ষেপে বলি যে আমরা এই টপিকটির ফার্স্ট পার্টের আলোচনা ব্যাকগ্রাউন্ডে শুনেছিলাম যে এই টপিকটি রচনার পেছনে দুটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রথম হচ্ছে যে আর্নেস্ট হেমিংওয়ে তার ওয়াইফকে নিয়ে যখন হানিমুনে গিয়েছিলেন সেখানকার কিছু ঘটনা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন এই টপিকটিতে। দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ড সেটি হচ্ছে কোনো এক সময় তাদের বিয়ের পরে তার ওয়াইফ তার কাছে একটি বিড়াল চায়, যে আমি একটি বিড়াল পুষতে চাই, আমার বিড়াল খুব পছন্দ। তখন সে তার ওয়াইফকে বলে আমরা অনেক পুয়ার, অনেক গরিব, এমনি নিজেরাই চলতে হিমশিম খাচ্ছি, এই অবস্থাতে একটি বিড়াল আমাদের আনা এবং সেটি পোষার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সে উপেক্ষা করে দেয়। আমরাও মূলত এই দুটি ব্যাকগ্রাউন্ড এই স্টোরিটির প্লটে দেখতে পাই। প্রথমত হচ্ছে যে ঘটনাটি দেখানো হয়েছে যে একজন হাজব্যান্ড এবং ওয়াইফের হানিমুনের ঘটনা, এটি হচ্ছে মূলত রূপক অর্থে বা বাস্তবিকভাবে স্টোরিটির যিনি অথর আর্নেস্ট হেমিংওয়ে এবং তার ফার্স্ট ওয়াইফ হ্যাডলে রিচার্ডসন যখন ইতালিতে তাদের হানিমুন করতে গিয়েছিলেন সেখানকার ঘটনা। আর ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড যেটি, সেটির সাথে আমরা সামঞ্জস্য দেখতে পাই যে স্টোরিটির প্লটে আমরা দেখেছি যে ওই ওয়াইফ যিনি তিনি তার হাজব্যান্ডকে বলছেন যে আমি আমার চুল বড় করতে চাই, সেই সাথে আমি একটি বিড়াল পুষতে চাই। আর এই ঘটনার সাথে, অর্থাৎ তিনি যে একটি বিড়াল পুষতে চান, এই ঘটনার সাথে পূর্বে যখন তাদের বিয়ে হয়েছে বাস্তবিকভাবে যখন তার ওয়াইফ একটি বিড়াল চেয়েছে সেটির সাথেও মিলে যায়, যার কারণে আমরা ধরে নিতে পারি যে ওই ব্যাকগ্রাউন্ডে যে দুটি ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে সে দুটি এই স্টোরিটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড, কারণ দুটির ঘটনাই আমরা সামঞ্জস্য এই স্টোরিটির প্লটে দেখতে পেয়েছি। তো গাইস, এখন আমরা এই স্টোরিটির কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। প্রথমত যেটি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ক্যাট ইন দ্য রেইন। এই ক্যাট ইন দ্য রেইন এর মেইন পয়েন্ট বা পয়েন্ট অফ ভিউ কী, সেটা হচ্ছে মূলত এখানে আইরনিক্যালি যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে স্টোরিটিতে আমরা দেখেছি যে ওই ওয়াইফ যিনি তিনি বৃষ্টির দিনে একটি বিড়ালকে বৃষ্টি থেকে বাঁচিয়ে তুলতে চেয়েছেন, বৃষ্টি থেকে রক্ষা করতে চেয়েছেন। মূলত এখানে আইরনিক্যালি যে পয়েন্ট অফ ভিউ সেটি হচ্ছে ওই ওয়াইফ তিনি তার বিড়ালকে রক্ষা করার মাধ্যমে মূলত তিনি তার নিজেকে রেস্কিউ করতে চেয়েছেন, নিজেকে বাঁচাতে চেয়েছেন। রূপক অর্থে তিনি বিড়ালকে বাঁচাতে গিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছেন। সেটা কিভাবে? তিনি দেখতে পান যে তার হাজব্যান্ড তার সাথে খুব খারাপ আচরণ করছে, ইম্যাচিওর আচরণ করছে। একজন হাজব্যান্ড হিসেবে যতটুকু দায়িত্ব রেখে আচরণ করা দরকার সেভাবে করছে না। তার হাজব্যান্ডের এই রোশানল থেকে নিজেকে রেস্কিউ করার ব্যাপারটাকেই আইরনিক্যালি তিনি ওই বিড়ালকে রেস্কিউ করার মাধ্যমে বুঝিয়েছেন।
মূলত এই বিড়াল রেস্কিউর মাধ্যমে তিনি তার নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন তার হাজব্যান্ডের এই রোশানল থেকে। দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য কনফ্লিক্ট অর প্রবলেম ইন ক্যাট ইন দ্য রেইন। এই ক্যাট ইন দ্য রেইনের মধ্যে মূল সমস্যা বা কনফ্লিক্ট অথবা বিভেদটা আসলে কি? সেটা হচ্ছে দ্য অ্যাকচুয়াল কনফ্লিক্ট ইজ দ্য ব্যাড রিলেশনশিপ বিটুইন দ্য আমেরিকান কাপল। মূলত আমেরিকান যেই কাপল রয়েছে তাদের মাঝে যে ব্যাড রিলেশনশিপ রয়েছে সেই ব্যাপারটাই হচ্ছে মূলত এই স্টোরিটির মেইন কনফ্লিক্ট। এবার যদি আরেকটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে স্টোরিটির প্লটে আমরা দেখতে পাই যে তারা দুজন হানিমুন করতে এসেছেন, তাদের দুজনের মাঝে যতটুকু আন্তরিকতা, ভালোবাসা এবং মিল থাকা দরকার ছিল তেমনটা ছিল না একদম। দেখা যাচ্ছে যে ওই হাজব্যান্ড তিনি হানিমুন করতে এসে বসে বসে বই পড়ছেন, তার ওয়াইফের দিকে একটুও কেয়ার করছেন না। অন্যদিকে তার ওয়াইফ যখন কোনো কিছু আশা করেন, কোনো কিছু ব্যক্ত করেন, কোনো কিছু চান, তখন সেই হাজব্যান্ড কোনো কিছু তোয়াক্কা না করে, চিন্তাভাবনা না করে ডিরেক্ট উপেক্ষা করে দিচ্ছে। অর্থাৎ একটুও কেয়ার তাদের মাঝে নেই। তাদের সম্পর্কটা ছিল ব্যাড রিলেশনশিপ বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভরপুর ছিল। ঠিক সেম যেটা, সেটা হচ্ছে বাস্তবিক জীবনে আর্নেস্ট হেমিংওয়ের সাথে তার ফার্স্ট ওয়াইফ হ্যাডলি রিচার্ডসনের সাথে ভালো সম্পর্ক ছিল না। তাদের দুজনের মাঝে কিছু ব্যাড রিলেশনশিপ ছিল, যার একটা অন্যতম কারণ আমরা দেখতে পাই। আমরা জানি যে আর্নেস্ট হেমিংওয়ে তিনি মূলত তার জীবদ্দশা 4টি বিয়ে করেছেন। বিশেষ করে তার কোনো সাংসারিক জীবনে তিনি হ্যাপি ছিলেন না এবং একটা সময়ে তিনি সুইসাইড করে মৃত্যুবরণ করেছেন। প্রথম ওয়াইফের সাথেও তার ভালো সম্পর্ক ছিল না, যেটি আমরা এই স্টোরিটির মাধ্যমে জানতে পারি। অন্যান্য ওয়াইফের সাথেও তার ভালো সম্পর্ক ছিল না, যার কারণে দেখা যাচ্ছে তিনি 61 বছর বয়সে সুইসাইড করেও মৃত্যুবরণ করেছেন। যাই হোক, এই দুটি হচ্ছে মূলত স্টোরিটির কনফ্লিক্ট এবং পয়েন্ট অফ ভিউ। আশা করি এই স্টোরিটির পয়েন্ট অফ ভিউ এবং কনফ্লিক্ট আমরা বুঝতে পেরেছি। তো এই হচ্ছে এই টপিকটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি লেকচারটি এনজয় করবে এবং পরবর্তীতে তোমার জন্য কোন টপিকটি নিয়ে আলোচনা করব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।